মালকিন খুব সুন্দর দেখতে ছিলেন, কিন্তু চাকরদের সাথে কোনো কথা বলতেন না। আমি ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। একদিন উনি আমাকে ধরে ফেলেন আর জিজ্ঞেস করেন, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখো? আমি তাকে সত্যি কথাই বলে দিই। আমি বলি যে আমার আপনাকে খুব ভালো লাগে। উনি বলেন, আমাকে যদি তোমার এতই ভালো লাগে তাহলে আমাকে বিয়ে করে নাও। এটা শুনে আমি খুশিতে পাগল হয়ে যাই। তারপর মালকিন আমাকে একটা বড় ঘরে নিয়ে যায়। সেই ঘরের ভিতরে ঢুকে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ ভিতরে তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। আমার নাম শ্যামল। আমি আমার মায়ের সাথে একটা ছোট গ্রামে থাকতাম। আমি লোকের বাড়িতে কাজ করে নিজের পেট চালাতাম। আমার বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন। সেই কারণে মা আমাকে বেশি পড়াতে পারেনি, আর তার জন্য আমি কোনো ভালো চাকরি পাইনি। বাড়িতে আমরা মাত্র দুজন মানুষ ছিলাম, আমি আর আমার মা। আমি গ্রামের চৌধুরী বাড়িতে চাকরি করতাম। মা আমাকে অনেকবার বিয়ে করতে বলেছিল, কিন্তু এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আগে আমি একটা নিজের বাড়ি করতে চাই, তারপরে আমি বিয়ের ব্যাপারে ভাবতে চাই। আমি সেরকম ছেলে নয় যারা বড় হতে না হতেই বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমি মনে করি আগে আমার একটা মেয়ের দায়িত্ব নেওয়ার যোগ্য হয়ে ওঠা উচিত, তারপরেই বিয়ে করা উচিত। আর আমার এখন কারো দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই। আমি যা রোজগার করি তাতে আমি শুধু আমার মায়ের দায়িত্ব নিতে পারবো। অন্য একটা মেয়ের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার এখনো হয়নি। তাই আমি মাকে আমার জন্য মেয়ে দেখতে বারণ করতাম। এতে মা একটু রেগে যেত, কিন্তু তারপর মা বুঝতে পারত যে আমি কেন তাকে বারণ করেছি। আমি অনেক বছর ধরে আমার গ্রামে কাজ করছি, কিন্তু চৌধুরীদের বাড়িতে কাজ করে আমি আমার পারিশ্রমিক ছাড়া আর কিছুই পেতাম না। ওদের থেকে অন্য কোনো সাহায্য পেতাম না। আমার পারিশ্রমিকের টাকাই তো আমার সংসার চলত। তাহলে আমি নতুন বাড়ি তৈরি করার টাকা কোথা থেকে পাবো? মাঝে মাঝে মনে হতো আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, সেটা কোনো দিনই সত্যি হবে না। চৌধুরীদের বাড়িতে অনেকগুলো কাজের লোক ছিল। তারা সবাই খুশি ছিল, কারণ তারা দুবেলা দুমুঠো খেতে পেত। এর থেকে বেশি তাদের কোনো চাহিদাই ছিল না। বড়লোকেদের এতে অনেক লাভ হতো। তারা গরিবদের দিয়ে কম টাকায় অনেক বড় বড় কাজ করাতে পারত, আর গরিব লোকেরা সেটা খুশি হয়ে করে দিত। এতে তাদের দোষ নেই। নিজেদের পেট চালানোর জন্য তাদের কিছু তো করতেই হবে। এমনিতেই গ্রামে গঞ্জে চাকরি বেশি নেই, আর থাকলেও একটা অশিক্ষিত লোককে চাকরি দেবে কেন? তাই তাদের কাছে একটাই উপায় ছিল যে বড়লোকদের বাড়িতে কম পয়সায় চাকরের কাজ করা, আর বড়লোকরা এটারই সুযোগ নিত। আমার বাবাও চৌধুরীদের বাড়িতে চাকরের কাজ করত। আমার বাবা মারা যাওয়ার পর সেই কাজটা আমি পেয়েছিলাম। আমি আর বাবা সারা জীবন ওদের হয়ে কাজ করে গেলাম, কিন্তু তার বদলে আমরা কি পেলাম? আমরা নিজেদের একটা ভালো বাড়ি বানাতে পারি না। আমার খুব ইচ্ছে করত এখান থেকে দূরে কোথাও চলে যেতে, কিন্তু মা আমাকে বারবার আটকে দিত। মা বলতো আমি অল্পতেই সন্তুষ্ট, আমার ছেলে আমার সাথে আছে, এতে আমি খুশি, আমার আর কিছু চাই না। মায়ের এই কথা শুনে আমি আর যেতে পারতাম না। তারপর একদিন এমন একটা ঘটনা ঘটল যেটাতে আমার সিদ্ধান্ত নেওয়া আরো সহজ হয়ে উঠল। একদিন আমার মায়ের খুব শরীর খারাপ হয়। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারবাবু কিছু ওষুধ লিখে দেন। সেই ওষুধগুলো কিনতে গিয়ে আমি দেখি সেগুলো খুব দামি ওষুধ, আর আমার কাছে অত টাকাও নেই। আমি চৌধুরী বাবুর কাছে গিয়ে বললাম, আমার এখনই কিছু টাকার দরকার, আমার মা খুব অসুস্থ, তার জন্য ওষুধ কিনতে হবে। চৌধুরী বাবু টাকা দিতে রাজি হন না। তিনি বলেন, তোমার মায়ের তো অনেক বয়স হয়েছে, তিনি আর বেশি দিন বাঁচবেন না, তার পিছনে খরচা করে কি লাভ? তাকে শান্তিতে যেতে দাও। আমি ভাবি, কেউ এভাবে কারোর মৃত্যু কামনা কি করে করতে পারে? আমি তারপর আমার এক বন্ধুর থেকে টাকা ধার নিয়ে মায়ের জন্য ওষুধ কিনে আনি, আর মা চটপট সেরে ওঠে। তারপর আমি ঠিক করি যে আমি আর চৌধুরীদের বাড়িতে কাজ করব না, আর এমনিতেও আমার বন্ধু টাকা আমাকে ফেরত দিতে হবে। তাই আমি শহরে যাবার সিদ্ধান্ত নিই। মা এতে খুশি ছিল না, কিন্তু আমার অনেক বোঝানোর পর মা রাজি হয়। মা আমাকে একটা শর্তেই শহরে যেতে দিতে রাজি হয়।
মা বলে যে আমার বন্ধু ধারের টাকা শোধ হয়ে যাবে, তখনই আমাকে গ্রামে ফিরে আসতে হবে। তখন আমি মাকে হ্যাঁ বলে দিই, কিন্তু আমি আর গ্রামে ফিরে আসব কি না সেটা ভবিষ্যতের উপর নির্ভর করছে। কিন্তু সেই মুহূর্তে মায়ের কথা মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। শহরে আমার এক বন্ধু থাকে, তার সাথে আমার কিছু মাস আগেই দেখা হয়েছিল, আর সে আমাকে তার ঠিকানা দিয়েছিল। সেই ঠিকানাটা এখনো আমার কাছে রাখা আছে। আমি ঠিক করি যে শহরে গিয়ে আমি তার কাছে উঠব। মায়ের খুব মন খারাপ হয়েছিল, কিন্তু আমি কি করব, আমাকে গ্রামের বাইরে যেতেই হবে। এই গ্রামে পড়ে থাকলে চৌধুরীরা এভাবে কম টাকায় আমাদেরকে খাটাবে, আর আমরা তাদের হাতের পুতুল হয়ে থাকব। গ্রামে আমাদের যেসব আত্মীয় স্বজনরা ছিল তাদেরকে আমি বলে যাই যে আমার অনুপস্থিতিতে তারা যেন মাকে দেখে রাখে। তারপর আমি নিজের জিনিসপত্র গুছিয়ে বিকেলে শহরের জন্য রওনা দিলাম। আমি এর আগে কখনো শহরে যাইনি, তবে হ্যাঁ, আমাদের গ্রামের পাশে একটা ছোট শহর ছিল, সেখানে আমি মাঝে মধ্যে জিনিসপত্র কিনতে যেতাম। আমি পরের দিন একটা বড় শহরে গিয়ে পৌঁছি। আমি আমার বন্ধু ঠিকানাটা সাথে এনেছিলাম, সেই ঠিকানাটা খুঁজতে আমার পুরো দিন লেগে যায়। শেষমেশ আমি তার বাড়িতে গিয়ে পৌঁছই, কিন্তু আমি জানি না সে এখনো সেখানে থাকে কিনা। সে যদি সেখানে না থাকে তাহলে আমি কোথায় যাব জানি না। আমি সেই দরজায় গিয়ে কলিং বেল বাজালাম, আর আমার বন্ধু এসে দরজাটা খুলল। সে আমাকে দেখে অবাক হয়ে যায় আর খুশি হয়। সে আমাকে অনেকবার বলেছিল শহরে এসে কাজ করতে, কিন্তু আমি মায়ের জন্য আসতে পারিনি। সে আমাদের গ্রামেরই ছেলে, সে বাড়িতে একাই ছিল না, ওর স্ত্রী আর ছেলেও ছিল। তাই আমি বুঝতে পারি যে আমাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। আমার বন্ধুর বাড়িতে আমি 3 দিনের বেশি থাকতে পারবো না, তাই আমার খুব তাড়াতাড়ি একটা কাজের প্রয়োজন। আমার বন্ধু আমাকে ভেতরে নিয়ে যায়, আমাকে কিছু খেতে দেয়, আর তারপর জিজ্ঞেস করে আমি কেমন আছি। আমরা দুজনে গল্প করতে থাকি। আমি সুযোগ বুঝে আমার বন্ধুকে বলি আমাকে একটা কাজ খুঁজে দিতে। সে বলে এ ব্যাপারে আমরা কাল সকালে কথা বলবো, এখন তুই আরাম করো। আমার বন্ধু আমাকে একটা ঘরে নিয়ে যায়। আমিও খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আমি শুয়ে পড়ি। তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে। আমি কখনো মায়ের থেকে এত দূরে থাকিনি। বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা ছাড়া আর কেউ ছিল না, আর মায়েরও আমি ছাড়া আর কেউ নেই। আমি ভাবতে থাকি যে মা এখন কি করছে, সে ঠিকমতো খেয়েছে কিনা। আমার কাছে কোনো ফোনও নেই, সে ফোন করে তার খবর নেব। আমার নিজের ফোন কখনোই ছিল না, কখনো দরকার পড়েনি, আর অত টাকা ছিল না যে একটা ফোন কিনব। আমি বিছানা করে শুয়ে পড়লাম, কারণ আমি খুব ক্লান্ত হয়েছিলাম। সকালে তাড়াতাড়ি উঠে বন্ধুর সাথে কাজ খুঁজতে যেতে হবে। সকালে আমার বন্ধুর ডাকে আমার ঘুম ভাঙে। আমি জলখাবার খেয়ে আমার বন্ধুকে কাজের কথা বলি। সে আমাকে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে। সে এক জায়গায় কথা বলে রেখেছে, আজ আমাকে সেখানে নিয়ে যাবে। যদি কাজটা আমি পেয়ে যাই তাহলে খুব ভালো হবে। আমি চটপট তৈরি হয়ে বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম। সবার আগে আমি একটা ফোনের বুথ খুঁজে মাকে ফোন করলাম। মায়ের খবর নিয়ে আমি অনেক শান্তি পেলাম। মা ও আমার খবর পেয়ে খুশি হলো। আমি চটপট ফোনটা সেরে নিয়ে বন্ধুর সাথে গোলাম। সে আমাকে একটা বড় বাংলোয় নিয়ে গেল। এত সুন্দর বাংলো আমি আগে কখনো দেখিনি। আমরা চৌকিদারের সাথে কথা বলে ভেতরে গেলাম। আমরা বাইরের ঘরে বসে অপেক্ষা করছিলাম। বাংলোটা বাইরে থেকে যতটা সুন্দর ছিল, ভিতরেও ততটাই সুন্দর। আমার বন্ধু বলল এই বাংলোটি একটা মহিলার, তিনি এই বাংলোতে একাই থাকেন, বাকি সব কাজের লোক। তার স্বামী কিছু বছর আগেই মারা গেছেন, তারপর থেকে উনি এখানে একাই থাকেন। কিছুক্ষণ পর একটা কাজের মেয়ে বাইরে এসে আমাদের ভেতরে ডাকে। সে একটা বড় ঘরের সামনে আমাদেরকে নিয়ে যায় আর আমাদের ভিতরে যেতে বলে। সেই ঘরের ভিতরে পা রাখতেই আমি সামনে একটা মহিলাকে দেখতে পেলাম। সেই মহিলা এতটাই সুন্দর দেখতে যে তাকে আমি দেখে চোখ ফেরাতে পারছিলাম না। সে আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের দুজনের মধ্যে এখানে কে কাজ করবে। এর উত্তরে আমার বন্ধু আমার নামটা বলে মালকিন বলেন, তোমার বন্ধু কি কথা বলতে পারে না? তখন আমি বলি না না, আমি কথা বলতে পারি, আমি এখানে কাজ করব। আমার বন্ধু তখন চুপ করে যায়। মালকিন আমাকে কিছু প্রশ্ন করেন। তিনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি কাজ করতে পারি।
আমি বলি উনি আমাকে যা কাজ দেবেন আমি তাই করে দেব। তখন মালকিন বলেন তার একটা মালির প্রয়োজন। তার বাড়ির মালি কিছু মাস আগেই মারা গেছে, তাই তিনি নতুন মালি খুঁজছেন। তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি কি মালির কাজ করতে পারবো। কাজটা সহজ ছিল আর পারিশ্রমিকও ভালো পাচ্ছিলাম। তিনি বলেন তার বাংলোতে তিনি আমাকে একটা থাকার জায়গা দেবেন। তাই আমি কিছু না ভেবেই হ্যাঁ বলে দিই। মালকিন বললেন কাল আমি ঘুম থেকে উঠে যেন তোমাকে কাজে দেখতে পাই। এখন তোমরা আসতে পারো। আমরা বাড়ির বাইরে বেরিয়ে এলাম। আমার বন্ধু বলে তোর ভাগ্যটা খুব ভালো যে তুই এত কম সময়ের মধ্যে এত ভালো একটা কাজ পেয়ে গেলি। তুই বরং তোর সব জিনিসপত্র এখানে নিয়ে চলে আয়। আমি ভাবি আমার বন্ধু ঠিকই বলেছে, তাই আমি বন্ধুর বাড়ি থেকে আমার সব জিনিসপত্র বাংলায় নিয়ে আসি। বাংলার এক চাকর আমাকে একটা ঘর দেখিয়ে দেয় যেখানে আমি থাকব। সেই ঘরটা ভালোই ছিল। কাল থেকে আমাকে কাজে যোগ দিতে হবে। এই কাজটা আমার খুবই দরকার ছিল। আমি একটা থাকার জায়গা পেয়েছিলাম। এটা না পেলে আমাকে আমার বন্ধুর বাড়িতেই পড়ে থাকতে হতো। আর কতদিনই বা আমি আমার বন্ধুর বাড়িতে থাকতে পারতাম। তার ও নিজের ফ্যামিলি আছে, সে কতদিন আমাকে টানতো। তাই এই কাজটা আমার কাছে ভগবানের আশীর্বাদের মতো ছিল। মালকিন যেমনটা বলেছিল আমি তেমনটাই করলাম। পরের দিন তারা ওঠার আগেই আমি কাজে যোগ দিলাম। বাংলোটা অনেক বড় ছিল, সেখানে অনেক বড় বড় বাগান ছিল। বাগানে প্রচুর গাছপালা ছিল। সেগুলোর অবস্থা ভালো ছিল না, কারণ বাংলার কোনো মালি ছিল না। এখন এগুলো দেখাশোনা করা আমার দায়িত্ব। আমাকে বাগানটাকে আবার সুন্দর করে তুলতে হবে। আমি এখানে খুব মন দিয়ে কাজ করতে চাই, যাতে মালকিন আমার কাজে খুশি হয়ে আমাকে বরাবরের জন্য কাজে রেখে দেন। কিছুক্ষণ পর মালকিন বাইরে আসেন আর আমাকে কাজ করতে দেখে খুব খুশি হন। তিনি আমার কাছে এসে বলেন তার এরকমই লোক পছন্দ যারা সময় মতো কাজে আসে আর তার কথা মেনে চলে। এই বলে তিনি ভেতরে চলে যান। বাড়ির বাকি কাজের লোকেরা সব যে যার কাজে ব্যস্ত ছিল। 2 দিন হয়ে গেল আমি বাড়িতে কাজ করছি। আমি একটা জিনিস লক্ষ্য করি যে এই বাড়ির কাজের লোকেরা খুব একটা কথা বলেন না। তারা নিজেদের মধ্যেও খুব কম কথা বলে। আমি যখন তাদের সাথে কথা বলতে যেতাম তখন তারা খুব কম উত্তর দিত। আর এখানে সব কাজের লোকেরা এই বাংলোতেই থাকত। তারা কখনো বাইরে যেত না। বাড়ির মালকিনও বাড়ির বাইরে বের হতো না। সকালে একবার বাইরে আসতেন, দেখতেন যে সব কাজের লোকেরা ঠিকমতো কাজ করছে কিনা, তারপরে ভেতরে চলে যেতেন। আর বিকেলে মাঝে মাঝে একবার বেরোতেন। তাছাড়া উনি সারাদিন বাড়িতেই থাকতেন। তিনি কোনো কাজের লোকের সাথে খুব একটা কথা বলতেন না। 1 সপ্তাহ হয়ে গেল আমি এখানে কাজ করছি। এই 1 সপ্তাহে আমি দেখি এই বাংলোর বাইরে থেকে কোনো লোক আসে না, আর বাংলোর লোকেরা ও বাড়ির বাইরে বেরোয় না। মালকিন খুব সুন্দরী ছিল। তিনি যখনই বাইরে আসতেন তখনই আমি তাকে দেখতে ব্যস্ত হয়ে পড়তাম। আমার কাজে